এই যে কেউ কাউকে ছেড়ে যেয়েন না, আজকেই জিতবো, এই মানুষগুলো কিন্তু আমরা কেউ কাউকে চিনি না। তো ওই মুহূর্তটা আসলে বর্ণনা করার মতো না। ওই লাইনটার সাথে ৫টা শহীদের রক্ত মিশে আছে। ওই লাইন তো আমার না, পরিস্থিতি আমার ভিতর থেকে সেটা নিয়ে আসছে। সর্বপ্রথম সেই ছেলেটা স্নাইপার অ্যাটাকে একদম ঠিক আমার ডান পাশ থেকে আমি দাঁড়ায় এলাম, হঠাৎ করে সে পড়ে গেল। পরে গিয়ে ঝরে রক্ত বেরোচ্ছে ব্রেন থেকে, মাথা থেকে। ওই মুহূর্তটা হচ্ছে ৫ আগস্ট সকালবেলা চাংখারপুলে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশে দাঁড়িয়ে ওই বক্তৃতাটা আমি রাখছিলাম। এটা বক্তৃতা রাখা না, এক প্রকার একটা আর্তনাদ, আহ্বান করা। আপনার হচ্ছে যে ৫ আগস্ট সকালে যখন শহীদ মিনারে গ্রেনেড ছোড়া হলো কিংবা যে কয়জন উপস্থিত হইল সকাল ৮টা সাড়ে ৮টার দিকে, ওই মুহূর্তে তাদেরকে ছত্রভঙ্গ করবার জন্য সর্বশক্তি প্রয়োগ করা হয় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক। তখন শহীদ মিনারে তখন অনেকেই ছত্রভঙ্গ হয়ে ঢাকা মেডিকেলের ভিতরে চলে আসে। কিন্তু কথা হচ্ছে যে সেদিন তো আমাদের বাঁচা মরার লড়াই ছিল, আমাদেরকে জিততে হবে, নাহলে মরে যেতে হবে, এর বিকল্প কোনো পথ আসলেই কারোর ছিল না। তো এখন শহীদ মিনার আমাদের অবস্থান নাই হয়ে যাচ্ছে, ছত্রভঙ্গ করে দিল। এদিকে শাহবাগে অবস্থান নিতে পারে নাই তখনো পর্যন্ত। কি করা যায়? তখন ইনস্ট্যান্ট ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশে দাঁড়িয়ে দেখলাম আমার ছাত্র দলের অনেককে আমি খুঁজে পাইলাম। এনসিপির অনেকে ছিল, বর্তমানে যারা এনসিপি করে তৎকালীন অনেকেই ছিল। অনেকের সাথে দেখা হইল। হওয়ার পরে আমরা সবাই মিলে বললাম, আমাদের এই মুহূর্তের দায়িত্ব, যেহেতু আমরা এখানে আসি, আমরা আমাদেরকে নিয়ে ভাবি। অন্য কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে ভাবার প্রয়োজন নাই, কারণ নেটও নাই, ফোনও বাটন ফোন, অ্যান্ড্রয়েড ফোনও সাথে নাই। আমাদের কথা হচ্ছে ওই দিক দিয়ে গুলি হচ্ছে, ওইদিকেও গুলি হচ্ছে, তাহলে আমাদের এই চাংখারপুলের এই মোড়টাতে আমাদের অবস্থান নিতে হবে। ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশের সামনের যে গেট, যে রাস্তা, বকশীবাজার এরিয়া, ওই জায়গাটাতে আমাদের অবস্থান নিতে হবে। যেন পুলিশ তো হচ্ছে যে একটা সেন্টার পয়েন্ট থেকে ওইদিকেও গুলি করতেছে, ওইদিকেও গুলি করতেছে, এদিকেও আসতেছে, ওইদিকে একটা সেন্টার পয়েন্টে দাঁড়ায় আছে। এখন আমরা যদি এই জায়গাটা ছেড়ে দিই তাহলে বাকি ৩ জনের কষ্টটা আরো বেশি হবে, কারণ এদিকে তাকে ট্যাকেল করতে হবে না। কিন্তু আমরা যদি এদিকে থাকি তাহলে চারদিকের যে একটা প্রেসার, সেই প্রেসারে একটা সময় সে নাকানি চুবানি খায়া এখান থেকে পালাইও যাইতে পারে। তো সেই জায়গা থেকে সবাইকে ডাকা হলো। আমরা বললাম যে আমরা এখনই নামবো, আবার এই জায়গাটায় নামবো, আমরা এখানে আমাদের অবস্থান তৈরি করব। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তখন। ওই মুহূর্তে তা আমি দাঁড়িয়ে বললাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, এখানে আমার বাপ মা ভাই বোন যারা আছেন এই যুদ্ধের ময়দানে আমাদের সাথে থাকবেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যেয়েন না, আমরা আজকেই জিতবো, দেবো, কেউ ভয় পাবেন না। এই যে কেউ কাউকে ছেড়ে যেয়েন না, আজকেই জিতবো, এই মানুষগুলো কিন্তু আমরা কেউ কাউকে চিনি না, কেউই আমরা কেউ পূর্ব পরিচিত না। সবাই একটা ডাকে আহ্বান সাড়া দিয়ে মুষ্টিবদ্ধ হাত করে নেমে গেলাম। আহ্বানের পরে নেমে গেলাম। নেমে গিয়ে আমার সামনে যে ছেলেটা ছিল চশমা পরিহিত, মানিক মিয়া শাহরিক, আমি তখনও চিনতাম না সে মুন্সিগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব, আমার সংগঠনের, আমি জানতাম না। সর্বপ্রথম সেই ছেলেটা স্নাইপার অ্যাটাকে একদম ঠিক আমার ডান পাশ থেকে আমি দাঁড়ায় এলাম, হঠাৎ করে সে পড়ে গেল। পরে গিয়ে ঝরে রক্ত বেরোচ্ছে ব্রেন থেকে, মাথা থেকে। এরপরে তাকে তুলে নিয়ে যাওয়া হলো হসপিটালে। এরপরে সেখানে আরেকটা ছেলে মারা গেল, আনাস। বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে আসছিল, যদি আর না ফেরি কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই পিচ্ছে আনাস, সে কখনো রাজনীতি করতো না, বুঝতো না, একজন জেনারেল স্টুডেন্ট, সে কিভাবে জানতো সে আজকে আর ফিরে যাবে না বাবা মার কাছ থেকে, সে বিদায় নিয়ে আসছে। সে আনাস সেখানে ৫ জন সেদিন শাহাদাত বরণ করে। প্রথম ২ জন মারা যাওয়ার পরে আমরা এখানে যারা ছিলাম, এখানে ধরেন কত হবে ১৫০ মানুষ এখানে আমরা ছিলাম। এই ১৫০-৩০০ মানুষের মধ্যে প্রত্যেকের শরীরে আঘাত লাগছে, প্রত্যেকের স্প্রিন্টার ঢুকছে, প্রত্যেকের শরীরে কোনো না কোনো ভাবে আঘাত লাগছে। আমার এখনো মনে হইলে আশ্চর্য লাগে, আরে আমি এখানে দাঁড়াইছি, আমার ডান পাশ দিয়ে গুলি এসে পড়ে যেতেছে, আমি বাম পাশ দিয়ে গুলি এসে সে পড়ে যেতেছে, তার হাতে পায়ে ঢুকতেছে, তার এই হাতে এখানে গুলি ঢুকতেছে, টিয়ার গ্যাস তো মারতেই আছে, টিয়ার গ্যাস, বৃষ্টি ঝরতেছিল, আপনি যে আগুন জ্বালাইয়া টিয়ার গ্যাসের ঝাঁজটা কমাবেন সেই সুযোগটা পর্যন্ত ছিল না। এক ভয়াবহ পরিস্থিতি। আসলে ওই মুহূর্তটা মনে হইলে আমি এখনো পর্যন্ত কোনো মিডিয়াতে ওই মুহূর্তটা, আমি যে ন্যাচারালি আমি একা হইলে যে ফিলটা করি, আমি যখন একা একা থাকি, আমি যখন ওই মুহূর্তটা মনে করি খুব নীরবে নিভৃতে, আমি যেটা ফিল করি, ফিলটা এখনো পর্যন্ত আমি ভিতর থেকে বের করে আনতে পারি নাই। কারণ আমার তো বেঁচে থাকারই কথা ছিল না, কারণ আমার ডাইনে বামে চারিদিকে মৃত্যু ছিল। আমরা যে কজন বেঁচে ফিরছি, আমাদের লাক আমাদেরকে বাঁচায় ফিরে নিয়ে আসছে। আমি তো লাস্ট মুহূর্তে যখন আমি ওই বিল্ডিং থেকে বের হই, ঢাকা মেডিকেল থেকে যখন আমি বের হই, আমার
মানে ডান পাশও 10-15 হাত দূরে পুলিশ, বাম পাশও 10-15 হাত দূরে পুলিশ। আমার সাথে একজন মাত্র ইভা নামে একজন মেয়ে ছিল, আমরা দুইজন ছিলাম শুধুমাত্র। এই এদের সামনে দিয়ে দৌড় দিছি, দিয়ে দিকে আবার এরা এবার ঢাকা মেডিকেলের ভিতরে এরা টিয়ার গ্যাস মারতেছে, ভিতরে মারতেছে, আবার যাইতে পারবো না, আবার এদের সামনে দিয়ে আবার রাস্তা পার হয়েছি। ওই মুহূর্তটা মনে হইলে এখনো মনে হয় কলিজা শরীর থেকে আলাদা হয়ে যায়। এরা যে গুলি করলো না, কিভাবে করলো না, আমি এখনো আমার মাথায় আসে না। এরা যে পরিস্থিতি ছিল তা আমাদেরকে গুলি করার কথা ছিল। তো ওই মুহূর্তটা আসলে বর্ণনা করার মতো না। ওই লাইনটার সাথে 5টা শহীদের রক্ত মিশে আছে। ওই লাইন তো আমার না, পরিস্থিতি আমার ভিতর থেকে সেটা নিয়ে আসছে। তো ওই চাংখারপুলের ওই মুহূর্তটা ছিল, চাংখারপুল তো ওই দিন ছিল মৃত্যুকূপ এক প্রকার। তো ওইখান থেকে বেরিয়ে আবার গেলাম পলাশী, পলাশী থেকে মিছিল নিয়ে রোকেয়া হলের সামনে দিয়ে শাহবাগে এসে কারফিউ ভাঙলাম। কারফিউ ভেঙে শাহবাগে মেট্রো রেলের নিচে অবস্থান নিলাম। অবস্থান নেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে শুনলাম যে হাসিনা দেশ ছেড়ে পালাই গেছে। আমার স্বপ্ন ছিল, আমি জুনিয়রদেরকে বলতাম যে হাসিনা চলে যাবে সেদিন আমার একটাই স্বপ্ন, আমি রাজপথে ঘুমাবো, নিশ্চিন্তে ঘুমাবো। এই রাজপথে, যে রাজপথে এত মিছিল করতাম আর ঝামেলা, যে রাজপথে এত নির্যাতন, আমি রাজপথে ঘুমাবো। আমি সেদিন শাহবাগ থানার সামনে এই বৃষ্টির কাদার মধ্যে 40 থেকে 45 মিনিট ঘুমাইছি। ঘুমাইয়া দুপুর 3টায় উঠে বাসার দিকে রওনা হইলাম, বাসায় গেলাম। সবাই তো সবার মতো করে, কেউ সংসদে, কেউ গণভবনে, কেউ ওইখানে। আসলে আমরা যারা বিগত 16 সাল থেকে 24 সাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, আমরা আমাদের মতো করে আরো অনেক ত্যাগী নেতাকর্মী, আরো সিনিয়র ছিল। আমরা যারা এই হাসিনার ফেসিজমের শিকারটা সরাসরি হয়েছি, আসলে আমরা বুঝতে পারছি এই মুক্তির প্রখরতা কত বেশি। এই মুক্তির পরে আর কোনো চাওয়া পাওয়ার থাকতে পারে না। বেঁচে যে আসি, মানে অক্ষত অবস্থায় আছি, এর চাইতে বড় পাওয়া এই দুনিয়াতে আমাদের জন্য আর কিছু হইতে পারে না। সুতরাং আমরা তো ভাবি যে আমার আশেপাশে যে মৃত্যু হইলো তাকে মেডিকেলে নিয়ে গেলাম, মেডিকেলে দিয়ে আসলাম, মেডিকেলে দিয়ে এসে যে বাসা থেকে স্নাইপার অ্যাটাক হয়েছে ওই বাসায় ঢুকার চেষ্টা করলাম, পারলাম না। আজকে তো আমার উপর গুলি লাগলে আমারও তো এভাবে দিয়ে চলে আসতো মেডিকেলে, আমার লাশ বাসা পর্যন্ত যাইতো কিনা, কবর কোথায় হইতো। বিশ্বাস করুন, আমি যখন খুব নীরবে নিবৃত্তি থেকে এগুলো ভাবি এবং যখন সময় পাই আমি বিভিন্ন শহীদের কবর জিয়ারত করি এবং ওইটাই ভাবি যে কি হইতো আমাদের জীবনে। তো এই জন্য মানে এক্সপেকটেশন নাই জীবন থেকে আর কোনো, এই পরিস্থিতির পরে।